চন্দন নন্দী খুব আলোচিত একটি নাম সাংবাদিকতায়, বিশেষ করে বাংলাদেশে যারা ভারতীয় সাংবাদিকদের নানাভাবে চেনেন জানেন, চন্দন নন্দী নামটা তাদের কাছে বিশেষ আলোচিত। চন্দন নন্দীর সর্বশেষ একটা রিপোর্ট শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ তিনজন ব্যক্তি মার্কিন ডিপ স্টেটের অংশীদার হয়েছিলেন, এটাকে এই রিপোর্টকে অনুসরণ করে বাংলাদেশের মিডিয়াতেও রিপোর্ট হয়েছে এবং এটা নিয়ে নানা পক্ষে বিপক্ষে নানা ধরনের বক্তব্য। আমরা সরাসরি চন্দন নন্দীর কাছে জিজ্ঞেস করব এই বিষয়গুলা। চন্দন দা, আপনাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। রিপোর্ট তো একজন রিপোর্টারের রিপোর্ট জন্য আলোচিত হয়, রিপোর্টার খুব ভালো লাগে, তাই না? এগুলা তো 33 বছর ধরে হয়েছে, তবে রিপোর্টারের যতই বয়স হোক ওই ক্ষুধাটা থাকে, আর ওই ক্ষুধাটা মিটলে যতক্ষণ ক্ষুধা থাকে ততক্ষণ একটা আনন্দ উপভোগ করা যায়। এই যে খুঁজা খুঁজা জিনিস বাইর করা, লোকজনদের সঙ্গে কথা বলা, তারপরে একটা স্টোরি দাঁড় করানো, সেইটাতে বেশি মজা। যেই ছাইপা বাইরিয়া গেল, তারপরে যদি বিতর্ক হয়, ঠিক আছে, সেটাও আমরা এক্সপিরিয়েন্স করছি। বিতর্ক হইলে তার সঙ্গে যদি কোনো প্রোডাক্টিভ আউটকাম হয়, তাহলে গিয়া ভালো লাগে। যেমনি ধরেন, আপনি যেই টপিকটা নিয়ে কথা বলতে চান বা আলোচনা করতে চান, সেইটার উদ্দেশ্য একটা রিপোর্টারের জন্য হইল তার কাছে যতটুকু ইনফরমেশন আছে মোটামুটি ভেরিফাই কইরা যদি সে লেখে, তারপরে তার সঙ্গে যদি, আর এটা কিন্তু পাবলিক ইন্টারেস্টের টপিক। একদিকে বাংলাদেশের সবচেয়ে বড় দল, সেকুলার দল, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আর আরেক দিকে হইল মার্কিনী কিছু সংস্থা, কিছু কিছু কর্মকর্তা, কিছু লোকজন যারা আড়াইলে থাইকা কাজ করে, যেটাকে আমরা সত্যজিৎ রায়ের ভাষায় বলবো অন্ধকারের থাইকা কাজ করাটা। তো এটাও একটা পাবলিক ইন্টারেস্ট। আরো বেশি ইম্পর্টেন্ট হইল যে এই পাবলিক ইন্টারেস্টটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়, আরো বেশি ওয়াইড স্প্রেড এই জন্যে হয় কেন কিনা এখন এইটা একটা ওপেন সিক্রেট না, এটা একটা এখন মনে হয় সবাই জানে যে মার্কিনী ডিপ স্টেট কিভাবে এই রেজিম চেঞ্জের পিছনে ইনভলভ ছিল। এখন আপনার অরিজিনাল প্রশ্নে যদি ফিরা যায়, মানে যে কোনো ধরনের একটু ইনভেস্টিগেটিভ স্টোরিতে একটু সময় দিতে হয়, সরি। তো সেই সময়টুকু আমার মনে হয় অনেকটাই আমি দিয়েছিলাম, কিন্তু আরো দিলে হয়তো আরো ভালো হইতো, তাহলে হয়তো একটা পার্ট 2 হইতো। আমাকে অনেকেই বলছে আর কি আওয়ামী লীগের মধ্যে থেকে যে একটা পার্ট 2 করেন। তো পার্ট 2 মেটেরিয়ালও আছে, এমন না যে মেটেরিয়াল নাই, কিন্তু আবার বলতে হয় যে এই যে পার্ট 2 যে মেটেরিয়াল, সেটাও কিন্তু ওই ক্রস চেক কইরা নানান লোকের সঙ্গে কথা বইলা তারপরে একটা মোটামুটি একটা জায়গায় এসে দাঁড় করাবার মতন যে কাজটা লাগে, সেটা হয়তো বাকি বাকি আছে বা বাকি থাকতো। তো আমার যেটা বলার কথা যে এটার থেকে যদি একটা ভালো আউটকাম হয়, সেই আউটকামটা আমরা
যেটাকে আমি বলবো যে একটা রিফর্ম। মানুষের মধ্যে, প্রচুর মানুষের মধ্যে ক্ষোভ ছিল কিন্তু আওয়ামী লীগকে নিয়ে। এটা আওয়ামী লীগের মধ্যেই লোকজনদের ক্ষোভ ছিল। সেই জায়গাটার থেকে যদি বেরোতে হয় আওয়ামী লীগকে, তাহলে আমার মনে হয় কিছু কিছু এরিয়াতে রিফর্ম লাগবে, আর কিছু কিছু এরিয়াতে হয়তো রুথলেসলি, যেটাকে আমরা ইংরেজিতে বলি টু ক্লিনস দি অজিয়ান স্টেবলস, সেইটা আমার মনে হয় একটা ভালো আউটকামে যাইতে পারে। আর আওয়ামী লীগের যদি ফিরে আসতে হয়, তাহলে হয়তো আওয়ামী লীগের এই রিফর্মস গুলো করলে হয়তো গ্রহণযোগ্যতাটা আরো বেশি হবে। কেন কিনা আমরা এখন বুঝতে পারছি যে মানুষের মধ্যে ওই কথাটা চলে আসছে কিন্তু এখন, যে আগেই হয়তো ভালো ছিলাম, রিলেটিভলি, কম্পারেটিভলি এখনকার তুলনায় আগে হয়তো বেটার ছিলাম। এই যে খুনাখুনি, মারামারি, কাটাকাটি যে চলতেছে, এই যে আনসার্টেনটি যেটা চলতেছে, এটা 1 বছরের উপরে হয়ে গেল, এখনো এই জিনিসটাকে এরা গ্রিপে আনতে পারে নাই। এই আনসার্টেনটি কন্টিনিউ করতেছে। তো আমার যেটা আপনি পয়েন্টটা রেজ করলেন আর কি, মজা পাওয়া বা এক ধরনের স্যাটিসফ্যাকশনটা তখনই হবে যখন একটা স্টোরির মাধ্যমে বা অনেকগুলো স্টোরির মাধ্যমে একটা পজিটিভ দিকে যায়। সেই পজিটিভ দিকটা হইল যে রিফর্ম আর আনডিজাইরেবল এলিমেন্টস তাদের যদি বাদ দিয়া একটা সংস্থা, একটা সংগঠন, একটা পার্টি, একটা দল যদি নিজেকে আবার অ্যাটলিস্ট পলিটিক্যালি রেলিভেন্ট যে জায়গাটা আর কি সেখানে আনতে পারে, গ্রহণযোগ্যতাটা যদি আরো বাড়াইতে পারে, তাহলে আমার মনে হয় সেটা বাংলাদেশের ডেমোক্রেসির জন্য অনেক বেটার হবে। অনেকে বলে যে এখন বাংলাদেশে ডেমোক্রেটিক পার্টির মধ্যে শুধু একটাই আছে, সেটা হলো বিএনপি। এখন বিএনপি যদি এই রোলটা না প্লে করে, বিএনপি যদি এখন এই যে এনসিপি বা অন্যান্য জামাত যারা যেগুলা করতেছে আর কি, ইলেকশন চায় না তারা, বিএনপি চায়, কিন্তু বিএনপির হাত পা বান্ধা হয়ে গেছে। তো আমি বলবো যে এই ডেমোক্রেটিক প্রসেসটা যাতে ইমপ্রুভ করে, সেটাই হইল বড় স্টোরির যে আউটকাম, তার থেকে যে স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, সেটাই হলো কাম্য। আপনি যে তিনজন মানুষ, যে তিনজন মানুষের কথা আপনার রিপোর্টে নিয়ে এসছেন, এই তিনজন মানুষ গত আমলে খুবই ভালো অবস্থায় ছিলেন। সালমান এফ রহমান সবচেয়ে ব্যবসা বাণিজ্যে সবকিছু ভালো অবস্থায় ছিলেন, আইনমন্ত্রী ভালো অবস্থায় ছিলেন, আরাফাত হোসেন উদীয়মান নেতা খুবই ভালো অবস্থায় ছিলেন। এর জন্যই কিন্তু অবিশ্বাসটা তৈরি হয়েছে রিপোর্টটা নিয়ে। আত্মপক্ষাটা কি আপনার? দেখেন, ভালো জায়গায় থাকা আর কিছু কিছু যেগুলো দৃশ্যমান জিনিসগুলো, আমরা তখন যেগুলো দৃশ্যমান হয়েছিল, প্রশ্নগুলো কিন্তু ওখান থেকে আসে আর কি। যে সালমান রহমানের যে পাওয়ার, উনি আওয়ামী লীগে আসার পর থেকে ওনার রাইজ খুব মেটিওরিক রাইজ হয়েছিল। উনি একেবারে সেকেন্ড ইন কমান্ড হয়ে গিয়েছিলেন। তারপরে আনিসুল হক আইনমন্ত্রী হিসাবে, উনিও খুব কাছেই ছিলেন শেখ হাসিনার। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং রাইজ যেটা আমি বলবো, সেটা ছিল মোহাম্মদ আরাফাতের। আর ওই জায়গাটাই কিন্তু খুব ট্রাবলিং আমার মনে হয়, যে এই যে এত তাড়াতাড়ি একটা
ওপরে উঠে একটা সার্টেন পজিশনে যাওয়া, সেটা হয়তো অনেক অ্যাম্বিশিয়াস পলিটিক্যাল পার্সোনালিটির সেটা হতেই পারে, আর তাতে কোনো গ্রাজেস থাকা উচিত না, কোনো কমপ্লেন্টস থাকা উচিত না মানুষের, সেটা হতেই পারে। বাট যখন ওইটা একটা অ্যারোগেন্ট লেভেলে পৌঁছে যায়, উদ্ধতের লেভেলে পৌঁছে যায়, সেখানে কিন্তু তখন মানুষের থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা জায়গা তৈরি হয়ে যায়। আমার সবচেয়ে বেশি মানে মানে স্টানিংলি সারপ্রাইজিং আমার জন্য যেটা লাগছিল হলো যে সরকারের শেষ মুহূর্তের দিনগুলোতে যখন উনি একদিন বলছিলেন যে, আর উনি একজন রেসপন্সিবল পার্সন, তাই তো, মন্ত্রী, গুলশানের থেকে ইলেকশন জিতে আইছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট। তা সে বলছে যে সরকারের কাছে এত গুলি আছে যে শেষ হবে না। এটা একটা রেসপন্সিবল ইন্ডিভিজুয়াল কি কইরা বলে? এটা তো হোম মিনিস্টারও যদি বলতো তাহলেও হয়তো সুটেবল হইতো না আর কি। কিন্তু একজন ইনফরমেশন মিনিস্টার এটা বলতেছে, মিনিস্টার অফ স্টেট, এর থেকে বেশি অ্যারোগেন্ট বা এটার যে একটা ট্রিমেন্ডাস একটা নেগেটিভ রিয়াকশন যে লোকেদের মধ্যে হইলো আর কি, এগুলো কেউ বলে ওই সময়? আমার তো মনে হয় যে শেখ হাসিনার ক্যাবিনেটে অন্যান্য সিনিয়র মন্ত্রীরাও এই ধরনের ভাষা ইউজ করে নাই। তো পারপাস কি ছিল? উনি তো 50-এর ঊর্ধ্বে বয়স ছিল বোধহয় তখন তার। একটু যদি পলিটিক্যাল ম্যাচিওরিটি থেকে থাকতো, আর আমি বিশ্বাস করি কিছুটা তো আছেই, তাহলে এই ধরনের কথা কেউ বলে? আচ্ছা, এবার আসি আমি যা শুনেছি যে উনি হয়তো বলতে পারবেন, উনি বলতে পারেন যে উনি ইনফরমেশন মিনিস্টার ছিলেন, ওই জন্য ওনার সঙ্গে নানান লোকেদের সঙ্গে দেখা ওঠা বসা করার কথা আর কি। তো মার্কিনী দূতাবাসের লোকজনদের সঙ্গে বা অন্যান্য দূতাবাসের লোকজনদের সঙ্গে দেখা করাটাই স্বাভাবিক আর কি। কিন্তু এই ধরনের স্টোরিও তো আছে বা এই ধরনের ঘটনাও তো ঘটেছে যে যেই হোটেলে উনি রেগুলারলি ওনার উনি বসতেন গিয়ে আগে, সেই হোটেলে উনি ইলেকশনের আগে এই কল্যাণ পার্টির লোক, জামাতে ইসলামীর লোকজনদের সঙ্গে মিটিং করেছেন। সেই ছবিগুলো আমার কাছে অন্তত আছে। তার ভিত্তিতে স্টোরি হয়েছিল, উনি সেই স্টোরিগুলোকে উড়িয়ে দিয়েছিলেন এই বলে যে এগুলো মিথ্যে কথা। তো এই ধরনের জিনিস তো আছেই, অন্যান্য কথাগুলো নাই বা বললাম আর কি। তারপরে আসি আপনার রিপোর্টে দুর্বলতাটা, বড় দুর্বলতাটা হচ্ছে আপনার রিপোর্টে আমরা কি করি, আমরা যখন সোর্স গুলা, আমরা তো সোর্সের সাথে কথা বলি, কোনো না কোনো একটা সোর্সকে আমাদের মেনশন করতে হয়। আপনার রিপোর্টে কোনো একটা কোনো সোর্স নাই। একটা আরেকটা হচ্ছে, ধরেন আনিসুল হক বা সালমান এফ রহমান, ওরা গ্রেফতার অবস্থায় আছে, মোহাম্মদ আরাফাত অ্যাভেলেবল, উনিকে ফেসবুকে পাওয়া যায়, ওনাকে ইউটিউবে পাওয়া যায়, ওনাকে আমরা কথা বলতে পারি। আপনার রিপোর্টে আরাফাতের কোনো বক্তব্য নেই। আপনি এটা ঠিক বলেছেন যে একটা স্টোরি কমপ্লিট হয়ে যায় যখন অন্য সাইডের ভার্সনটা থাকে। আরেকটা জিনিসও হয় যে সালমান রহমান আর আনিসুল হক জেলে আছেন, ওরা নিজেদের ডিফেন্ড করতে পারছেন না। যাদের বিরুদ্ধে স্টোরি যাচ্ছে বা যাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, তাদের ওই অপরচুনিটিটা দেওয়া উচিত এই ধরনের স্টোরির বা তার সঙ্গে যুক্ত যা প্রশ্ন
সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার মতন তাদের অপরচুনিটিটা দেওয়া উচিত। আপনি এটা ঠিকই বলেছেন যে স্টোরির ওই উইকনেস আছে। আমার মনে হয়েছিল যে ওই সময়ে যদি আমি স্টোরির জন্য ওয়েট করতাম তার রেসপন্সের জন্য, তাহলে হয়তো মানে আমি হয়তো ওই সময় কোনো রেসপন্স পেতামই না। আপনি বলতে পারেন যে আপনি কি করে প্রিজাজ করছেন। আমি প্রিজাজ করছি এই ভেবে যে এই স্টোরিগুলোতে যা বলা হয়েছে সেগুলোকে নিয়ে জবাব দেওয়ার মতন জায়গাতে হয়তো ওনারা যেতেন না, and it would have been a waste of time. However, আপনি এটা আরাফাতের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন আপনি? না, কেন? আমি তো জানি না উনি কোথায় অবস্থান, তার অবস্থান কোথায়। উনি কি একটা জায়গায় আছেন? নিশ্চয় কোথাও না কোথাও আছেন। উনি ফেসবুকে অ্যাভেলেবল, ইউটিউবে চ্যানেল আছে, আমরা তাকে রিচ করতে পারি সাংবাদিক হিসেবে। আমাদেরকেও তো তার নাম্বারটা চাইতে পারতেন আমাদের কাছে আপনি। রাইট, উনি ফেয়ারলি অ্যাক্টিভ মোটামুটি সোশ্যাল মিডিয়াতে, বাট আমি ওনাকে অ্যাপ্রোচ করিনি এটাতে। এটা স্টোরির উইকনেস সার্টেনলি, কিন্তু ওই যে বললাম আমি হয়তো প্রিজাজ করেছিলাম ওই সময় যে উনি এই প্রশ্নগুলোর জবাব দেবেন না। হাউএভার, ফর ফেয়ার জার্নালিজম এটা উচিত ছিল যে ওনাকে সামহাউ অর দি আদার পৌঁছে রিচ আউট করে এই প্রশ্নগুলো করা যেত হয়তো। তো আমি অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছি এবং অস্ট্রেলিয়ান মিডিয়া রিপোর্ট গুলা আমরা খুব, আমাদের সাংবাদিকতা এখানে সবচেয়ে বেশি শেখানো হয় আইনটা, সাংবাদিক কি করতে পারে কি করতে না পারে আইনটা শেখানো। এই কারণে মামলাগুলো হয় $1 মিলিয়ন, মালিকরা ওই রিস্ক নেয় না ওই রিপোর্টের ব্যাপারে, কারণ সাংবাদিকতার প্রতিটা পদক্ষেপ যদি ওই রিপোর্টে না থাকে, ওই মালিক ওই রিপোর্টটা ওই পত্রিকায় এটা ছাপা হয় না সেটা। এমনকি আমাদের বলা হয়েছে, আমি যদি একটা সোর্সের সাথে কথা বললাম, যাকে নিয়ে রিপোর্ট, কথা বলতে হবে, 1 নম্বর কথা বললাম তার সাথে, কথা বলার পরে তার বক্তব্য নিলাম, আমি বক্তব্য নেবার পরেও ওই ব্যক্তি যদি মনে করেন এই সময়ে তার এই বক্তব্য রিপোর্টে গেলে সে ক্ষতিগ্রস্ত হবে, সে যদি না করে আমি সেই বক্তব্য নিয়ে রিপোর্ট করতে পারি না, যেহেতু আমি তাকে রিচ করেছি। তো মালিক যেহেতু $1 মিলিয়ন মামলার ব্যাপার থাকে, তখন এই ধরনের রিপোর্ট ছাপতে নিরুৎসাহিত দেখে। এখন এই যে বিগ শর্ট, বাংলাদেশে 3টা বিগ শর্ট, একজন অ্যাভেলেবল, 2জন জেলের মধ্যে আছে। অ্যাভেলেবল যে ব্যক্তির বক্তব্য ছাড়া এই ধরনের গুরুতর অভিযোগ, এই রিপোর্টের জন্য কি আপনি কোনো অনুতাপ ফিল করেন না? অনুতাপ ফিল করাটা বলবো না, বাট বলবো যে হ্যাঁ, হয়তো আরেকটু বেশি ট্রাই কইরা যদি তাকে খুঁজে বাইর কইরা তাকে কন্ট্যাক্ট করে যদি একটা ভিউ নেওয়া যেত, একটা ভার্সন নেওয়া যেত, তাহলে হয়তো স্টোরিটা কমপ্লিট হইতো। তাকে কোট করে ভারতীয় প্রিন্ট কিছুদিন আগে তাকে কোট করে রিপোর্টও করেছে, সে বিলিবল ভারতীয় মিডিয়ার কাছে। আমার কাছে ছিল না ওনার নাম্বার, যেই নাম্বারটা ছিল সেটা বাংলাদেশের সবার নাম্বার গুলা আমরা যাদেরকে রিচ করি, ভারতে, আমেরিকাতে, ইংল্যান্ডে আওয়ামী লীগের যেসব নেতাকে আমরা রিচ করি,
তাদের প্রায় সমান নাম্বার এখন পর্যন্ত বাংলাদেশের নাম্বার। কারণ ওই যে হোয়াটসঅ্যাপে যে রেজিস্ট্রেশন করা আছে ইন্টারনেটের কারণে, এই নাম্বারগুলো তারা এখনো কিন্তু ইউজ করে, কিন্তু তারা। আমি অনেক ক্ষেত্রে কিন্তু পাই নাই, অনেকগুলা ক্ষেত্রে যারা ভারতে এসছে, যারা আওয়ামী লীগ নেতারা এসছে, তারা শুধু একবার না, দুবার তিনবার করে ফোন নাম্বার চেঞ্জ করেছে। তো সেগুলো কিন্তু আর পাওয়া যায় না এখন। তো আপনি যেটা বলছেন সেটা একেবারে ঠিক, কিন্তু অনুতপ্ত হয়তো ফিল করব না, যে ফিল করব যে হ্যাঁ, একটা উইকনেস হয়তো তার যে স্টোরিতে ছিল। সামাজিক ড্যামেজ, এই রিপোর্টের মাধ্যমে তার যে সামাজিক ড্যামেজ, যেটা রাজনৈতিক যে ড্যামেজ, যেটা এর জন্য আমাদের দায়িত্বটা, আমরা আমাদের পাঠক একটা একটা রিপোর্ট একটা চাই। একটা শোনেন, একটা দেশের ড্যামেজ যারা করছে, হ্যাঁ, তাদের সেটা নিয়ে ভেবে এই নেওয়া উচিত জাজমেন্টটা এই যে জাজমেন্টটা যে করবে তো এই কোনটা। দেশের জনগণ। সে যদি দেশের ড্যামেজ করে থাকে, ওই দেশের হ্যাঁ, জনগণ সেইটার বিচার হ্যাঁ, করবে, তাদের করবে সেটা সেইটা। করুক, সেটা করুক, সেটা তো নিশ্চয়ই করেছে আমি অনেকেই। আমি রিপোর্টার হিসাবে, কি আমি বলতে পারি ওই বেটা তোর দেশের ড্যামেজ করেছিস, তোরেও আমি ড্যামেজ করে দিলাম? এটা কি একজন না, রিপোর্টার? ওটা ওটা তো ভেঞ্জিয়েন্সের ব্যাপার হয়ে যায়। ওটা তো একটা এক ধরনের বিনা কারণে ভেঞ্জেন্সের ব্যাপার হয়ে যায়, সেটা তো আর ফেয়ার জার্নালিজম হয় না বলতে পারি। কিন্তু ড্যামেজ যে করেছে সেটা দিয়েই কিন্তু আমি শুরু করলাম আমার বক্তব্যটা, আপনার প্রশ্নের উত্তরটা, যে এই যে স্টেটমেন্টস গুলো, যে স্টেটমেন্ট যেটা উনি দিয়েছিলেন, সেটা তো আমার মনে হয় বেশ ভালোভাবেই পার্টিকে ড্যামেজ করেছে, পার্টির ইমেজকে ড্যামেজ করেছে। তো এটা রইল একটা ইমেজের ড্যামেজ হওয়া ব্যাপার নিয়ে। কিন্তু এখানে কিন্তু এখানে যে কোনোভাবে চন্দনদা, কোনোভাবে এটা আমরা স্টাবলিশ করতে পারবো না একজন রিপোর্টার হিসেবে। একজন অ্যাভেলেবল পার্সন তার বক্তব্য ছাড়া আমি একটা রিপোর্ট করেছি। নিশ্চয়ই এটা তো হয়েছে, এটা তো আমি অস্বীকার করছি না। দ্যাট ইজ, ওটা তো আমি প্রথমেই বললাম যে স্টোরির উইকনেস আছে, কিন্তু আহ, কিন্তু মুভিং ফরওয়ার্ড আমরা যদি আমরা যদি দেখি যে এখানে এক্স্যাক্টলি কি কি হয়েছিল এই কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে, তো সেইটা বেশি ইম্পর্টেন্ট না একটা লোকের বিরুদ্ধে যে অ্যালিগেশন উঠেছে আর কি, যদি আমি সেটা বলতে পারি, সেটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের এই যে সাবজেক্টটা হচ্ছে আমাদের সাবজেক্টটা হচ্ছে দুটোই আমাদের সাবজেক্ট। প্লাস একজন জার্নালিস্ট হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সকল পক্ষের বক্তব্য নিয়ে রিপোর্ট করা। ট্রু, আমি তো ওই জন্যই বারবার বলছি দের ইজ আ উইকনেস ইন দ্য স্টোরি। এর মধ্যে তো আমি এটা অস্বীকার করছি না, কিন্তু স্টোরি স্টোরির যে স্টোরির যে বেসিস, সেই বেসিস আর ফ্যাকচুয়াল পজিশন থেকে তো সেটাও সরে যাওয়া যায় না সেখান থেকে, তাই কি? ওই বেসিসটার পুরোটা পুরোটাই যে ফ্যাকচুয়াল, এইটাও তো আমরা করতে পারি না। পুরোটা factual। একটা রাষ্ট্র তার সুবিধার্থে, ও তো রামকৃষ্ণ মিশন না। আমেরিকা একটা রাষ্ট্র, সেও তো রামকৃষ্ণ মিশন না। সেও তো তার স্বার্থে এই গ্রুপটাকে, এই দলটাকে মেলাইন করার জন্য এগুলো করেছে। সেও যদি ফেরেস্তা হতো তাহলে আমরা বলতাম না একজন ফেরেস্তা আমাদের ওহি পাঠিয়েছেন, ওহি নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, কাজে ওহিটাই আসল। সেটি আমি প্রকাশ করে দিলাম। তো এখন এখন প্রশ্নটা হলো যে
এই স্টোরিটা একটা বিতর্ক তৈরি করেছে, ওপিনিয়ন ডিভাইডেড। কিন্তু এর সঙ্গে আমি যা আরো শুনতে পেলাম আর কি পরে, স্টোরিটা বেরোবার পরে, যে প্রচুর লোক আমাকে কন্ট্যাক্ট করেছে, পলিটিক্যাল লোকজন, কালচারাল অ্যাসপেক্টস গুলোর সঙ্গে জড়িত যারা, তারা গভর্নমেন্টের সঙ্গে জড়িত যারা, তারা আর কি তারা হঠাৎ হঠাৎ বলবো না, হয়তো অনেকদিন ধরেই এটা মনে ছিল, কিন্তু অনেক কিছু তারা এখন মেলাবার চেষ্টা করছে যে আচ্ছা এরকম ঘটেছিল, এগুলো কি তাহলে পার্ট অফ দ্যাট সেম ডিপ স্টেটের অপারেশন বলেন বা মার্কিনী অন্যান্য সংস্থার অপারেশন বলেন। তখন যেটা আমি বুঝতে পারলাম যে লোকেদের মধ্যে এইসব জিনিস মানে 5ই অগস্ট 2024 ঘটার আগে যে প্রশ্নগুলো হয়তো তাদের মনে এসেছিল যে কি ঘটছে তাদেরকে নিয়ে, তাদের সংস্থাগুলোকে নিয়ে, বা কোন দিকে যাচ্ছে, সেগুলো হয়তো ওরা এই এক বছরে নানান ভাবে ভেবেছে, নানান ভাবে সেগুলোকে নিয়ে একটা ইন্টারনাল স্ট্রাগলও হয়েছে তাদের মধ্যে। তো সেগুলো এখন যখন প্রকাশ পাচ্ছে তাদের মাধ্যমে, তখন এটাও ভাবতে হবে যে সত্যি তো এই যে আমরা রিপোর্টস পড়লাম যে দুটো সংস্থার মাধ্যমে, আইআরআই আর এনডিআই এর মাধ্যমে, যে কিছু কিছু কালচারাল অ্যাসপেক্টস গুলোকে যে বা কালচারাল আইকনসদের নিয়ে যে কাজগুলো হয়েছিল, যে ধরনের অর্থ তার পেছনে ব্যয় করা হয়েছিল, সেই জিনিসগুলো আমি আরো ক্লোজলি জানতে পারছিলাম। মানে এই স্টোরিটা বেরোবার পরে তারা মুখ ফুটে বলতে শুরু করলো যে কি ভাবে কালচারাল এরিনাতে এই ধরনের ইনফ্লুয়েন্সেস গুলো ইম্প্যাক্ট করেছে। জানেন এগুলো কখন বলে? রিপোর্ট বেরোবার পরে যারা যোগাযোগ করে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, ধরেন সেও পাওয়ার যোগ্য ছিল, সেও পায় নাই, ক্ষতিগ্রস্ত বা ডিপ্রাইভ এটা 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 আমি ঠিক বলবো না, ডিপ্রাইভ যারা ছিল সেটা বলবো না, ডিপ্রাইভ অনেকেই ছিল, কিন্তু আমি বলছি যারা স্পেসিফিক্যালি খুব কাছ থেকে মানে জড়িত ছিল তারা দেখছে। ডিপ্রাইভ হওয়া, হ্যাঁ, ডিসগ্রান্টেলড এলিমেন্টস হতে পারে, কিন্তু যেমন আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি, আমার রিপোর্টকে কেন্দ্র করে দুবার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া হেলিকপ্টার কেনা টেন্ডার বাতিল হয়েছে দুবার। তো যখন টেন্ডারটা ফাইনাল হওয়ার পরে ডিপ্রাইভ পার্টি যারা টেন্ডারটা পায় নাই, ওরা ফাইলটা পাঠিয়ে দিয়েছে আমাকে, তা আমি এই ফাইলটা পাওয়ার পরে, মানে সবকিছু আছে, যত চিঠি চালাচালি যত কিছু হয়েছে সবকিছু ওই ফাইলে আছে। ফাইলে পাওয়ার পরে আমাদের নিয়ম হচ্ছে, আর্মির কোনো বিষয় নিয়ে রিপোর্ট করতে গেলে আমাদের যে জনসংযোগ বিভাগ, আর্মি আইএসপিআর এর সাথে কথা বলার বিষয়, তাদের বক্তব্য নিয়ে এটা। আমি ফাইলটা হাতে নিয়ে আইএসপিআর এর সাথে কন্ট্যাক্ট করলাম, এদিকে তাদের বক্তব্য নিয়ে। কর্মকর্তা অবাক হয়ে গেল, এটা আমি কিভাবে পেলাম? ওরা ফাইলটা আমার হাতে, ওই ডিপ্রাইভটা পাঠায়। তখন আমাকে আইএসপিআর বললো যে ভাই, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল ভদ্রলোক, ভাই শুনেন, আপনি পাইছেন, আমার সাথে কথা হয়েছে, এটা আপনার বলার দরকার নাই, আপনি ছাপাই দেন, যদি কোনো প্রতিবাদ দেয় আমাকে একটু প্রতিবাদটা একটু ছাপাই দিয়ে না। আমি ইয়ে করলাম, ছাপলাম, প্রতিবাদ আসলো, প্রতিবাদটা ছাপাই দিলাম। ওইটাকে কেন্দ্র করে দুইবার এই ঘটনাটা হয়েছে
খালেদা জিয়ার জন্য হেলিকপ্টার কেনা হচ্ছিল, 2বার হেলিকপ্টার টেন্ডারটা বাতিল হয়ে গেছে। এইভাবে তো কোনো একটা এভিডেন্স আমার কাছে কন্টাক্ট করে কোনো একটা বক্তব্য, আপনার এখানে অনেক কিছু আছে, আপনার বক্তব্যে আছে অমুকে বলছে, নানা কিছু আছে, কিন্তু এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারটা হচ্ছে একটা অ্যালাইভ একটা মানুষ, 3জনের 1জন মানুষ, 2জন জেলখানায় আছে, আমাদের কোনো সুযোগ নেই তাদের সাথে কথা বলার, তাদের বক্তব্য নেই, কোনো সুযোগ নেই। একটা অ্যালাইভ একটা মানুষ, অ্যাক্টিভ একটা মানুষ, প্রতিদিন সে ফেসবুকে বক্তব্য দেয়, তার বক্তব্যটা আমি নিইনি। এটা টোটাল ড্যামেজ, তার জন্য ড্যামেজ, একটা রিপোর্টার হিসেবে আপনার ড্যামেজ এটা, রাইট? দেখেন, বা এখনো আপনি কি আরাফাত সাহেবের বক্তব্যটা সংগ্রহ করে আপনি কি দ্বিতীয় ফলো আপটার চেষ্টা করবেন সেটা? আপনি কি এখন ওনার কোয়েশ্চেন্স গুলো আপনার মাধ্যমে হচ্ছে না, ফজলুল ভাই? এজ এ রিপোর্টার, এজ এ রিপোর্টার, আমরা যা পড়াশোনা করছি, আপনিও পড়াশোনা করছেন, আপনি পড়ান, আপনি প্রচুর রিপোর্ট করছেন, হ্যাঁ, এজ এ রিপোর্টার আমাদের সবার রিপোর্টের আমাদের উপর বিশ্বাস করে, আমাদেরকে আমাদের মানুষ আস্থায় রাখে, আমাদের একটা যদি ড্যামেজ হয় আমার সারা জীবনের সমস্ত আস্থাগুলো প্রশ্নের মুখে পড়ে। সেটা এর জন্য আমি বলবো, কথাটা বলছি, আপনি কি আরেকটা রিপোর্ট উদ্যোগ নেবেন তার বক্তব্য নিয়ে? হতে পারে গুড। একই একই ধরনের রিপোর্ট যদি হয় তখন নিশ্চয়ই চেষ্টা করব তাকে আরো ভালোভাবে পৌঁছবার, যাতে কি আরো আরেকটু চেষ্টা করব যে ওনার সঠিক ফোন নাম্বার কোথায় কার কাছে আছে, যদি না চেঞ্জ হয়ে গিয়ে থাকে বাংলাদেশের ফোন নাম্বার, তাহলে নিশ্চয়ই পৌঁছাবার চেষ্টা করব, there is no doubt about it. বাট স্টোরি আপনি যত আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেছেন, যত আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেছেন, যত সোর্সের সাথে কথা বলেছেন, তাদের সবার কাছে কিন্তু মোহাম্মদ আরাফাতের নাম্বার আছে। না, আপনি তো জানেন না আমি কার সঙ্গে কথা বলেছি, কিন্তু যাদের সঙ্গে বলেছি তারা অন্তত আমাকে, আমি চাইও নি তাদের থেকে যে মানে যার থেকে স্টোরি পাচ্ছি তার থেকেই যদি নাম্বারটা পাই তাহলে খুব একটা সুবিধার থাকে না আর কি। নাম্বার তো আমার কাছেও আছে, বাট এটা বাংলাদেশের নাম্বার, এন্ড আই ওয়াজ মোর অর লেস সার্টেন যে এটা চেঞ্জ হয়ে গিয়ে থাকবে, এটা হয়তো অপারেশনাল না। যেমন আমি আজকেও আসাদুজ্জামান কামালের সাথে আজকেও আমি কথা বলেছি, বাংলাদেশের নাম্বার এটা। ওবায়দুল কাদেরের সাথে আমি কথা বলি, বাংলাদেশের নাম্বার এগুলো তাদের। ওই যে হোয়াটসঅ্যাপ হিসেবে যে রেজিস্ট্রি করা নাম্বার, এখনো তারা এগুলো ইউজ করে সেগুলো। না, আমি এদের তো চিনি না সেইভাবে, সেজন্য এদের সঙ্গে আমার কথা হয়নি কোনোদিন। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্টিল সাধারণ সম্পাদক। চিনি, কিন্তু এদের সঙ্গে তো আমি আর কথা বলি নাই, বা এদের সঙ্গে আমি সাধারণত কথা বলি নাই এখনো। আমি তাদের ব্যাপারে জানি, তারা কোথায় আছেন সেও জানি, কিন্তু এদের সঙ্গে আমার কোনোদিনও কথা হয় না ফোনে যে এদের জিজ্ঞেস করব। তাও এখন পয়েন্টটা হলো যে যদি আরেকটা স্টোরি করি আর সেই স্টোরিটা যদি একই ধরনের স্টোরি হয়, তাহলে নিশ্চয়ই চেষ্টা করব আরাফাতের সঙ্গে কথা বলতে, আর একটু বেশি ট্রাই করব তার সঠিক নাম্বার পাওয়া যায় কিনা সেই হিসেবে পৌঁছবার চেষ্টা করব, সেটা ঠিক। এটা ভালো উদ্যোগ হবে। আশা করা যায়, কিন্তু ডিপেন্ড করছে যে একই ধরনের স্টোরি যদি পাওয়া যায় তাহলে নিশ্চয়ই তাকে যোগাযোগ করব, চেষ্টা তো করব। আচ্ছা, আমরা অন্য একটা প্রসঙ্গে যাই। বলে আপনি আপনি একটা কথা বলেছেন এখানে, বিএনপির হাত পা বাঁধা হয়ে গেছে।
ওই একই স্টোরিতে না? না, অন্য অন্য একটা বিষয়, অন্য একটা কথায় কথায় বাংলাদেশের কথা বলতে গিয়ে বলেছেন বিএনপির হাত পা বাঁধা হয়ে গেছে। আচ্ছা, কি বলতে চেয়েছেন এখানে? আমি বলতে চেয়েছিলাম যে যেইভাবে জুলাই মাসের যে কত তারিখে দেখা করলেন উনি তারেক রহমান সাহেব প্রফেসর ইউনূসের সঙ্গে লন্ডনে, তারপরে তো আমরা দেখতেই পারছি যে বিএনপি আর সেই উদ্যোগ নিয়ে যে জিনিসগুলো নিয়ে ওরা যেই ইস্যুগুলোকে নিয়ে ওরা আহ, 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 তাদের কিছু স্টেটমেন্ট দিয়েছিল। এক হচ্ছে খলিলুর রহমান সাহেবকে ওনার রেজিগনেশন, আর দুজন যে উপদেষ্টা আছে আর কি, ছাত্র লেভেলের যারা এসেছিল আর কি, তাদের রেজিগনেশন নিয়ে। এখন তারপর থেকে বিএনপির যে পলিটিক্সটা আমরা দেখতে পাচ্ছি ইজ নো লঙ্গার অপোজিশনাল ইন দ্যাট সেন্স। নানান ইস্যুস এসছে এর মধ্যে, কিন্তু বিএনপির একটা জায়গায় এসে বিএনপি ওই ওই অপোজিশনাল পলিটিক্সটার থেকে সরে এসে এখন অলমোস্ট একটা একটা এই ইন্টারিম সরকারের যেন ইন্টারিম সরকারকে সাপোর্ট করছে, ব্যাক করছে, সেই ধরনের একটা অবস্থানের জায়গায় চলে এসছে। বিএনপি এখন বাংলাদেশে সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি। আমার মনে হয় বিএনপি একমাত্র দল এখন বড় দলের মধ্যে আর কি, যদি আমরা ধরি, যারা ইলেকশন চায়। এখন অবশ্য ইলেকশন নিয়ে তারা খুব একটা কথা বলছে না, কেন না তারা ভাবছে যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে। তো আমরা ধরবো যে বিএনপি এইমাত্র একটা ডেমোক্রেটিক, এই মুহূর্তে একটা ডেমোক্রেটিক ফোর্স বাংলাদেশে। কিন্তু বিএনপি যদি সেখানে সেই মরাল স্ট্যান্ডিংটা বা তার পলিটিক্যাল স্ট্যান্ডিংটা হারায় আর হাত পা বাঁধা অবস্থায় রয়ে যায়, তাহলে যা চলছে বাংলাদেশে এখন এই মুহূর্তে, সেটা তো সেটাই এনশিওর করবে যে ইলেকশন না, ইলেকশন হয়তো হবে না। তো বিএনপির হাত পা বাঁধাটা থাকা ইজ নট কন্ডিউসিভ, ইজ নট গুড ফর ডেমোক্রেটিক ট্রানজিশন। আমার মনে হয় বাংলাদেশের এখন অনেকেই চায় যে এই ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক। এখন অব্দি আমরা দেখছি একটা আনইলেক্টেড গভর্নমেন্ট পাওয়ারে আছে, তারা বলছে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে। কিন্তু যেই ধরনের মারকাট চলছে, যে ধরনের চাঁদাবাজি চলছে, যেই ধরনের অরাজকতা চলছে, কন্টিনিউয়াস চলে যাচ্ছে, সেটা কিন্তু আমার মনে হয় মে নট সার্ভ বিএনপি ওয়েল। তো তো সেখানে যখন আমরা দেখছি যে বিএনপির হাত পা বাঁধা, তাহলে কি বিএনপি সিরিয়াসলি পারসু করবে একটা ফার্ম ডেট আদায় করার এই সরকারের থেকে, যে কোন দিন ইলেকশন হবে? সেই জায়গাটা কি বিএনপি সেই জায়গায় কি বিএনপি এখনো আছে? নাকি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আমরা বললাম, সেই নিয়ে সরকারের উপরে আমরা তারপরে ছেড়ে দিলাম, তাহলে কি বিএনপি তার কনস্টিটুয়েন্সিকে স্যাটিসফাই করতে পারবে এই জায়গাটা এসে? মানে যেটা বিএনপি অলমোস্ট প্রমিস গ্রাউন্ড ছিল যে তারা ইলেকশন করবে এবং করাতে চায়, সেটা এখন আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নেই। আর বিএনপি বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, আমার মনে হয় যে বিএনপির সেই দায়িত্বটা থেকে যায় যে এই গভর্নমেন্টকে থেকে একটা ফার্ম ডেট অন্তত বার করতে পারে, বার করা উচিত আমার মনে হয়। সেটা যদি না পারে, তাহলেই কিন্তু রিফ্লেক্ট করে যে বিএনপির হাত পা বাঁধা। বিএনপির ওই বৈঠকটার পরে সরকারের যারা আরো দুই স্টেক হোল্ডার, জামাত ইসলামী, জামাত ইসলামী, এনসিপি,
তারা খুব ক্ষুব্ধ হয়েছে যে বিএনপির সাথে দেখা করে, তারেক রহমানের সাথে দেখা করে এবং নির্বাচনের কথা বলা। তারা মনে করো তারা ব্যাকফুটে চলে গিয়েছে। তারা এর আগে তারা মনে করতো তারাই সবচেয়ে বিএনপির চাইতে আপনজন, গভর্নমেন্টের আপনজন। এবং এখন পর্যন্ত জামাত ইসলামী চাচ্ছে এইভাবে ইলেকশনটা যাতে না হয়। এবং গতকালকে তারেক রহমান হঠাৎ করে বলেছেন, প্রথম অনেকদিন পরে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তো নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, সেটা তো বেশ কয়েকদিন ধরেই চলছে আর কি। আমরা তো এটা যেটা জামাত আর এনসিপি যে ইলেকশন চায় না, সেটা তারেক রহমানের সঙ্গে যখন প্রফেসর ইউনূসের মিটিং হয় তার আগের থেকেই কিন্তু তারা বলছে তারা ইলেকশন চায় না। তারা চায় যে, এনসিপি বলছে যে তারা চায় যে সংস্কার আগে হোক, রিফর্ম আগে হোক, আর তাছাড়া অন্যান্য ইলেকশন, ছোট ইলেকশন যেগুলো আছে সেগুলো আগে হোক। সেই ইলেকশনটাকে পিছিয়ে দেওয়ার একটা তালবাহানা আর কি। জামাতেরও প্রেটি মাচ দ্য সেম পজিশন আর কি। তো সেখান থেকে আমার মনে হয় যে ওদের যে খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে পজিশনে তা না। ওরা এই মুহূর্তে দেখছে যে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সেটা যদি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে হয়, তাহলে তো বিএনপি উইল বি এ ক্লিয়ার উইনার। কিন্তু রিফর্মসটা যদি হয়, তাহলে পিআর পদ্ধতিতে যদি হয়, তাহলে হয়তো তাদের সিচুয়েশন ইমপ্রুভ করতে পারে আর কি, ইন টার্মস অফ প্রপোর্শনাল নাম্বার অফ সিটস আর কি পার্লামেন্টে। কিন্তু এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে যে রিফর্মস কি সত্যি আসবে, ইলেকটোরাল রিফর্মস, সেই দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হচ্ছে যে বিএনপির মধ্যে এখন একটা হয়তো একটা ফ্রাস্ট্রেশনও তৈরি হচ্ছে। এই যা অবস্থা চলছে এখন, যা অরাজকতা চলছে, এগুলো কিন্তু বিএনপি আগে কিন্তু ভেবে নেওয়া উচিত ছিল যে সিচুয়েশন, ভেবে নেওয়া না মানে এগুলো তো একেবারে যা মাঠ লেভেলে হচ্ছে তার থেকেই বোঝা যাচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি কন্ডিউসিভ না হয়, তাহলে কোনোভাবেই ইলেকশন আর হয়তো হবে না। সেটা হয়তো লাস্ট মোমেন্টে গিয়ে নভেম্বর ডিসেম্বরে গিয়েই একটা এক ধরনের অ্যানাউন্সমেন্ট হতে পারে, যদি এই অরাজকতা চলে যে এখন ওই সিচুয়েশন প্রিভেল করছে না, সেই জন্যই ইলেকশনটা আমরা ফেব্রুয়ারিতে করতে পারবো না। তো সেখানে তারেক জিয়া সাহেবের হয়তো সেই রিয়েলাইজেশনটা পরে হয়ে থাকবে, যখন উনি এই জিনিসগুলো অ্যানালাইজ করে থাকবেন যে এরা তো ইলেকশনের দিকে যেতে চায় না কোনোভাবেই। এই যে অরাজকতাটা চলছে, এটাকে তো চলতে দেওয়া হচ্ছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যেভাবে ডেটোরিয়েট করে যাচ্ছে প্রত্যেকদিন, সেটাকে তো হয়তো পুলিশের এই অবস্থা নেই যে পুলিশ এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবে। আর্মিও কিন্তু পুরোপুরি এটাকে দমনের পিছনে যেতে পারছেন না। তো সেখানে তারেক সাহেবের এটা বলা এই মুহূর্তে, সেটা হয়তো মেবি ইট ইজ এ লিটল লেট ইন দ্য ডে। এরপরে উনি যদি এখন আবার বলেন যে না, ইলেকশন ফেব্রুয়ারিতে দিন আর একটা ফার্ম ডেট দিন, হয়তো তাহলে সেটা বোঝা যাবে যে ওনারা তাহলে হয়তো নিজেদের পলিটিক্সে এই বাকি কয়েকটা মাস যে পড়ে আছে ফেব্রুয়ারি হওয়া অব্দি, সেইখানে হয়তো এক ধরনের পরিবর্তন ওনারা চাইছেন। কিন্তু সেটা কি আদৌ করতে পারবে, সেটা হলো বড় প্রশ্ন। কেন কি না এর সঙ্গে আমরা তো এখনো পুরোপুরি জানি না যে ইউনূস সাহেবের সঙ্গে তারেক রহমান সাহেবের কি কথা হয়েছে। এটা এখনো কিন্তু পাবলিক না পুরোপুরি। তো সেই ফাইন প্রিন্ট গুলো যদি আমরা না জানি, তাহলে আমরা কিভাবে বলতে পারবো যে বিএনপির ইন্টেনশনস গুলো একেবারে ক্লিয়ার, যে ফেব্রুয়ারিতেই ইলেকশন হতে হবে এবং একটি ফার্ম ডেটে হতে হবে। আপনার রিপোর্টের একটা গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ আর্মি, তারপরে মিয়ানমারের বিভিন্ন করিডোর, এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান সর্বশেষ প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন
সেনাবাহিনীতে পরিবর্তনেরও একটা কথাবার্তা শোনা যাচ্ছে। আপনার তথ্য কি বলে এই বিষয়ে? আমার মনে হয় আমি সেটা রিপোর্টও করেছি যে এই যে মিটিং গুলো হয়েছে চিফ জাস্টিসের সঙ্গে মেইনলি, আর তার সঙ্গে তারপরে প্রফেসর ইউনূসের সঙ্গে মেইনলি দুটো পয়েন্টের উপরে হয়েছে। একটা হলো হচ্ছে চিফ অ্যাডভাইজারের সঙ্গে যে মিটিংটা হয়েছে সেটা প্রাইমারিলি ছিল যে এই যে অ্যাবাউট 70 ফাইলস যেগুলো সেনার যে অফিসাররা আছে, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, সেই তাদের যে প্রমোশন গুলো হলো, আর্মি প্রমোশন বোর্ড গঠিত বসেছিল এক সপ্তাহের জন্য, জুলাই 20 তারিখ থেকে বোধহয় বা 21 তারিখ থেকে 28 তারিখ অব্দি। সেখানে যা নির্ণয়গুলো নেওয়া হলো, ডিসিশনস গুলো নেওয়া হলো, 2-3 দিনের মধ্যে সেগুলোকে, সেই পেপার ওয়ার্ক গুলো হয়ে যাওয়ার পরে প্রায় 1 মাসের ওপরে হয়ে গেছে। এটা চিফ অ্যাডভাইজারের অফিসে কিন্তু এই ফাইলস গুলো আটকা পড়েছিল। ইতিমধ্যে আমরা দেখলাম যে কয়েকজন মেজর জেনারেল র্যাঙ্কিং অফিসার্সদের নাম উঠে এসেছিল। ওর মধ্যে একজন ইম্পর্টেন্ট হচ্ছেন মেজর জেনারেল মঈন খান, যে 9th ডিভিশনের জিওসি ছিলেন। উনি আর প্রমোশন পেলেন না, উনি রিটায়ারমেন্টে চলে গেলেন। কিন্তু তার সঙ্গে জড়িত ছিল যে আরেকজন অফিসারের, নাজিবুদ্দৌলা, ওনাকে পাঠানো হলো। শেষ পর্যন্ত আমরা যেদিনই ওনার মিটিং হলো চিফ অ্যাডভাইজারের সঙ্গে জেনারেল ওয়াকারের, সেই দিনই কিন্তু খবর বেরোতে শুরু করলো যে ওনাকে কুমিল্লার জিওসি বানানো হয়েছে, আর নতুন আরেকজন অফিসারকে 9th ডিভিশনের জিওসি বানানো হয়েছে। তো তাতেই বোঝা গেল যে চিফ অ্যাডভাইজারের সঙ্গে এই ফাইলগুলো নিয়েই কিন্তু আলোচনা হয়েছিল, আর দেরি হচ্ছিল। সেই দেরি, সেইটাকে এক্সপিডাইট করানোর জন্যই কিন্তু উনি সরাসরি, জেনারেল ওয়াকার কিন্তু সরাসরি প্রফেসর ইউনূসের সঙ্গে ডাইরেক্টলি গিয়ে কথা বলে হাতে হাতে ওই ফাইলগুলোকে সই করিয়ে নিয়েছিলেন। এখন সেকেন্ড যে ইস্যুটা আমি জানতে পেলাম, যেটার সঙ্গে আর কি জড়িত হলো জেনারেল ওয়াকারের চিফ জাস্টিস রেফাত আহমেদের সঙ্গে যে দেখা করলেন উনি, সেটাও কিন্তু রিলেটেড টু দি ট্রায়াল অফ সাম আর্মি অফিসার্স ইন দি আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। সেটা নিয়ে জেনারেল ওয়াকারের একটা ভিন্ন মত ছিল। সেই জায়গাটাকে কিন্তু উনি ক্লিয়ার করতেই চিফ জাস্টিসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আর সেটাও হয়তো উনি যেদিন প্রফেসর ইউনূসের সঙ্গে ওনার বৈঠক হলো, সেদিন কিন্তু উনি এটা বলেছিলেন যে উনি চান না যে এই যে আর্মি অফিসার্সরা যাদের প্রসিকিউট করা হচ্ছে, তাদের অ্যালেজেড রোল এই জুলাই আর ফেব্রুয়ারি আন্দোলনে, সেটা যাতে আইসিটির মতন প্ল্যাটফর্মে না হয়, অন্যান্য কোনো প্ল্যাটফর্মে হয়। সেই অন্য প্ল্যাটফর্ম হয়তো আর্মি নিজস্ব কোর্ট অফ এনকোয়ারি বা কোর্ট মার্শাল এর এই প্রসেসের মধ্যে হয়। ওনারা চাননি, জেনারেল ওয়াকার চাননি যে এদের প্রসিকিউশনটা আইসিটির মাধ্যমে হয়। সেই জন্যই কিন্তু উনি চিফ জাস্টিসের সঙ্গে দেখা করতে গেছিলেন, একটা লিগ্যাল পজিশনটা বোঝার জন্য গিয়েছিলেন। তো আর সেটা পরের দিন উনি চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করে একই কথা বলেছেন। এখন সেটা হবে কিনা সেটা আমাদের আগামী দিনের জন্য ওয়েট করতে হবে, যে এই যে কিছু অফিসার্স আছেন, ইনক্লুডিং মেজর জেনারেল জিয়াউল হাসান, এদের ট্রায়ালটা বা এদের ট্রায়ালের যে প্রসিডিংসটা, সেটা আইসিটির মাধ্যমে হবে না অন্য কোনো প্ল্যাটফর্মে হবে। এইটাই ছিল, এই দুটো ইস্যুই ছিল জেনারেল ওয়াকারের মেইন টকিং পয়েন্টস আর কি, চিফ জাস্টিসের সঙ্গে আর চিফ অ্যাডভাইজারের সঙ্গে। প্রেসিডেন্টের সঙ্গে গিয়েও কিন্তু এই একই জিনিস, নিশ্চয়ই উনি চায়না গিয়েছিলেন, এটা অফিসিয়ালি বলা হয়েছিল যে উনি চায়না গিয়েছিলেন, চায়না থেকে ফেরার পর
ওনার একটা ব্রিফিং দরকার ছিল প্রফেসর ইউনূসকে ব্রিফ করার জন্য আর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে ব্রিফ করার জন্য, সেটা হয়তো ছিল হয়তো, বাট এই জিনিসগুলো, এই দুটো ইস্যু আমার মনে হয় জেনারেল ওয়াকারের জন্য ওনার মাথায় আপার মোস্ট চিন্তা ছিল। সাংহাইতে যে ভূ রাজনৈতিক নতুন মেরুকরণ, যেটা ভারতীয় প্রাইম মিনিস্টার, চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, এই ঐক্যটা আপনার কি মনে হয় বাংলাদেশের সাথে ভারতীয় সম্পর্কে কোনো ধরনের আলো ফেলতে পারে? দেখুন, বাংলাদেশের ব্যাপারটা যেটা, যে ধরনের একটা ট্রাইল্যাটারাল একটা জোটের মতন যে একটা তৈরি হচ্ছে আর কি, ভারত, রাশিয়া, চীনের, সেটা অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের চায়নার যে অ্যাম্বাসেডর আছেন ইন্ডিয়াতে, উনিও বলেছেন, ওনাদের চায়নার যে ফরেন মিনিস্টার সম্প্রতি আমাদের দেশে এসেছিলেন আর কি, ওয়াং ই, উনিও ইন্ডিকেট করেছেন, আর চায়নার যে রাষ্ট্রপতি শি জিনপিং, উনিও ইন্ডিকেট করেছেন যে এই যে বুলিং, মার্কিনী যে বুলিং, সেই বুলিংটাকে রুখতে হলেই কিন্তু এই তিনটে দেশকে একসঙ্গে এই ট্যারিফ ইস্যুটাকে আর অন্যান্য জিওপলিটিক্যাল ইস্যুগুলোকে একটা তৈরি করা, একটা কমন ফ্রন্ট তৈরি করা। এখন এটার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক আছে কিনা, ভেরি ডিফিকাল্ট টু সেন্স। মানে নর্মাল জিওপলিটিক্যাল যেভাবে জিওপলিটিক্স এগোনো উচিত আর কি, যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে রুখতে হবে, সেটাকে রোখার মতন যে শক্তি আর কি এই তিনটে দেশের আছে, সেটা অটোমেটিক্যালি আমরা হয়তো ভাববো যে বাংলাদেশের ওপরেও প্রযোজ্য হবে। বাংলাদেশটা তো একটা জিওপলিটিক্যাল ফিল্ড তৈরি হয়ে গেছে অবভিয়াসলি এখানে, কিন্তু সেইটা এই যে নতুন ফ্রন্ট তৈরি হচ্ছে, সেটাতে কতটুকু বাংলাদেশ ফিচার করছে সেটা বলাটা খুব ডিফিকাল্ট আমার মনে হচ্ছে। নইলে কিন্তু বাংলাদেশ নিয়ে কিছু না কোনো জায়গায়, কোনো না কোনো স্টেটমেন্টে নিশ্চয়ই এটা অন্তত ইন্ডিকেট করা হতো। আমি তো সেই কোনো স্টেটমেন্ট এতক্ষণ অব্দি যা চলেছে আর কি, যা হয়েছে, সেখানে আমি এই ধরনের কোনো ইন্ডিকেশন পাইনি যে এতে বাংলাদেশ ফিচার করবে কিনা। আমি চাইবো করুক, কেন কিনা এখানে একটা কমন ফ্রন্ট যদি তৈরি হয়, তাহলে সেখানে মার্কিনী যে একটা মার্কিনীরা যে একটা জায়গা পেয়েছে বাংলাদেশে 54 বছর পর, সেটাকে কতটা মানে কতটা রিয়ালিস্টিক্যালি সেটাকে রুখতে পারবে, সেটা নিয়ে প্রশ্ন এখনো আছে। তো আমাদের হয়তো আরেকটু উই হ্যাভ টু ওয়েট এন্ড ওয়াচ যে এটা বাংলাদেশকে ইনক্লুড করে এই জোট যে তৈরি হচ্ছে, সেটা এই তিনটে দেশের জোটের মধ্যে বাংলাদেশ ফিচার করছে কিনা, সেটার জন্য হয়তো আমাদের আরেকটু কিছু ওয়েট করতে হতে পারে। তবে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি এই লাস্ট 2-1 দিনের মধ্যে শুনলাম, যেদিন জেনারেল ওয়াকার প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করলেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন, ওই একই দিনে কিন্তু মার্কিনী যে শাহ দেফেজ আছেন ঢাকাতে, ট্রেসি অ্যান জেকবসন, উনি কিন্তু এই প্রথম ক্লিয়ারলি পাবলিকলি বললেন দুটো কথা। একটা হলো যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র প্রফেসর ইউনূসের সরকারকে ফুল সাপোর্ট দিচ্ছে এবং দেবে। আর 2 নম্বর, উনি ইলেকশন নিয়ে একটা কথা বললেন। উনি কোনো ফেব্রুয়ারির কথা উল্লেখ না করেই উনি কিন্তু বললেন ইলেকশন যে এই সরকার দিচ্ছে সেটা নিয়ে একটা উল্লেখ করলেন। কিন্তু সেই ইলেকশনটা
উনি কতটা ফ্রি, ফেয়ার বা পার্টিসিপেটরি হবে, সেগুলো কিন্তু মুখ ফুটে বলেননি এখনো। সেই জন্য আমাদের এটা দেখতে হবে যে মার্কিনী যেই প্রেসেন্সটা এই মুহূর্তে আছে এখন বাংলাদেশে, সেটাকে নিয়ে ভারত কিভাবে ডিল করবে। ভারত এতদিন কিন্তু কথা বলেছে, আমরা বিমস্টেকে দেখেছি কথা বলার পর কিছু কিছু একটা স্টেটমেন্টে কিছু কিছু জিনিস ভারত যেগুলো চায় বাংলাদেশে হোক সেগুলো নিয়ে কথা বলেছে ভারত, ইনক্লুসিভ ইলেকশন, মাইনরিটিসদের প্রপার্টি আর লাইফ সেফগার্ড করা, কিন্তু ওই ধরনের স্ট্রং স্টেটমেন্ট আমরা ভারতের থেকে দেখিনি। ওই জন্য আমার মনে হয় হয়তো বাংলাদেশের পার্টটা একটু এক্সেপশনালি আমাদের দেখতে হবে। এটা হয়তো একটা এক্সেপশন হিসেবে আমরা দেখতে পারবো বা পারছি যে যে পদ্ধতি যা চলে আসছে 1 বছর ধরে, এখানে মার্কিনী হোল্ডটা কি আরো স্ট্রং হবে, নাকি এই যে নতুন জোট, নতুন ফ্রন্ট যেটা একটা তৈরি হয়েছে, সেটা কতদূর এগোবে। একটা থার্ড পয়েন্ট হলো হচ্ছে যে আমরা ভারতীয় মিডিয়াতে যা লেখা বেরোচ্ছে বা রিসেন্টলি যেগুলো বেরিয়েছে, সেটা হচ্ছে যে তার মেন থ্রাস্ট হচ্ছে ক্যান চায়না বি ট্রাস্টেড। এটা হলো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা ভারতীয় মিডিয়া করে আসছে। তার মানে এখনো কিন্তু এই যে নতুন যে একটা ডাইরেকশন আমরা দেখতে পাচ্ছি চীন আর ভারতের সম্পর্কের মধ্যে হচ্ছে, সেটা কিন্তু এখনো ইট হ্যাজ নট স্টুড দ্য টেস্ট অফ টাইম। মানে এটা আরো সময় গেলে বোঝা যাবে এইটা কতটুকু ডিউরেবল একটা রিলেশনশিপ ভারত আর চায়নার মধ্যে তৈরি হবে বা হতে পারে কিনা। আমাদের দেখতে হবে এই যে যেই জিনিসটা আমরা টিয়ানজিনে দেখলাম, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং এর সঙ্গে সঙ্গে আমাদের এটা দেখতে হবে যে নেক্সট ব্রিক্স এর মিটিং কিন্তু ভারতে হচ্ছে, আর সেটা দেরি আছে 2026-এ। সেটার জন্য ইনভাইট অলরেডি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিংকে এবং ভ্লাদিমির পুতিনকে। তো ওখানে কি ধরনের ব্রিক্স কি ধরনের অবস্থান নেবে, ওখানে কি ব্রিক্স এর মধ্যে একটা কমন কারেন্সি নতুন করে উদ্যোগ পেতে পারে, সেটা যদি আমরা দেখি যে সেটা একটা ইস্যু যেটা এগোতে পারে এদের ব্রিক্স এর নেশনদের মধ্যে, তাহলে গিয়ে একটু বোঝা যাবে যে হ্যাঁ, এটা একটা কিছুটা ডিউরেবল অ্যালায়েন্স, ট্রাইল্যাটারাল অ্যালায়েন্স, যেটা সিরিয়াসলি মার্কিনীর যে ট্রেড রিলেটেড চাপগুলো যেগুলো তৈরি হয়েছে সেগুলোকে থামাবার জন্য। আবার আমরা উল্টো দিকে দেখতে পাচ্ছি মার্কিনী স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু এক ধরনের রিকনসিলিয়েটরি কথাবার্তা বলা হচ্ছে ভারতের সম্পর্কে। তো অবভিয়াসলি এই ডিসিশনস গুলো ইমিডিয়েটলি তো হয় না, এন্ড দেয়ারফর আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে যে ইন্ডিয়া এই ধরনের রিকনসিলিয়েটরি মুভস গুলোকে কিভাবে অ্যাসেস করবে আর তার ভিত্তিতে কিভাবে এগোবে ভারত। তো এখনো নট ভেরি ক্লিয়ার, এখনো সেই সময়টা আসেনি টু সে দ্যাট এই যে ট্রাইল্যাটারাল যে একটা অ্যালায়েন্সের মতন হতে চলেছে, সেটা সত্যি কি ডিউরেবল হবে মার্কিনী এই চাপগুলোকে সামাল দেওয়ার মতন। সো স্টিল ভেরি ভেরি ইন এ স্টেট অফ ফ্লাক্স, আমাদের উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। বাট হ্যাঁ, আপনার প্রশ্নের যে মেন প্রশ্নের যেটা ছিল বাংলাদেশ, সেটাও কিন্তু আমাদের ওয়েট করতে হবে যে
মার্কিনীরা কি ধরনের অবস্থান নেয় বাংলাদেশে, তারা কি ইলেকশনটাকে ওয়েলকাম করবে, নাকি ওই ভেগ কথাবার্তা বলে ওই ফেব্রুয়ারির কথাবার্তা বা ফেব্রুয়ারির কথা না উচ্চারণ করেও যদি শুধু বলে যে ইলেকশন হবে, সেটা আমার মনে হয় ভেগ। তো আমরা দেখব যে এই ভেগ স্টেটমেন্টস গুলো কতদিন চলতে পারে, নাকি মার্কিনী যে স্টেট ডিপার্টমেন্ট বলুন বা মার্কিনী যে এমবাসি আছে তারা এই এই ইলেকশনটাকে আরো বলবে যে এটা একটা ফার্ম ডেট যাতে অ্যানাউন্স করে ইউনূস সরকার, সেটা মার্কিনী দূতাবাস বলবে কিনা, উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ আর কি। পাকিস্তানের সাথে যে বাংলাদেশের মধুর সম্পর্ক এখন যেটা, এটা কি ভারতে কোনো ধরনের ক্ষোভ বা রাগ তৈরি করে বা নিরাপত্তা সমস্যা তৈরি করে এই বর্ডারে? আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের সাউথ ব্লক আর আমাদের সিকিউরিটি এজেন্সিস গুলো সার্টেনলি তৎপর, দে আর অ্যালাইভ টু দিস গ্রোয়িং মানে ওয়ার্মথ বিটুইন পাকিস্তান এন্ড বাংলাদেশ। এটা নিয়ে কিন্তু পাবলিকলি এখনো কিছু বলা হয়নি। সেজন্যই আমি বললাম যে ভারত হয়তো এখনো বাংলাদেশের উপরে যেই ধরনের আগে আওয়ামী লীগ সরকার থাকার সময় যে ধরনের ইনফ্লুয়েন্স এবং কন্ট্রোল ছিল, সেটা তো গত বছর আগস্ট ৮ ২০২৪ পর অনেকটাই ক্ষয় হয়েছে, অনেকটাই ক্ষতি হয়েছে। সেই জায়গাটা তো নিশ্চয়ই চেষ্টা করবে একটা জায়গায় আসতে। তার জন্যে সেটার জন্য বাংলাদেশ কতটুকু ইচ্ছুক হবে এবং পাকিস্তান কতটা সেইটাকে বাধা দিতে পারে, সেই জিনিসগুলো কিন্তু মানে আগে আমি বলবো ক্লিয়ার না। বাট ইন্ডিয়ান পলিসি মেকার্স, ইন্ডিয়ান ফরেন পলিসি যা ব্যুরোক্রেসি, ফরেন মিনিস্ট্রির যে ব্যুরোক্রেসি, তাদের মধ্যে খুব গভীর লেভেলের অ্যাপ্রিহেনশনস আছে, খুব গভীর লেভেলে সাসপিশনসও আছে যে এই পাকিস্তান বাংলাদেশ যে গ্রোয়িং ওয়ার্মথ, সেটা আগামী দিনে অন্য ধরনের ইন্ডিয়ার জন্য একটা নতুন ইস্টার্ন ফ্রন্ট তৈরি হয়ে যেতে পারে কিনা। তো এই জিনিসগুলো ইন্ডিয়ার তরফ থেকে এখন অব্দি কোনো প্রভোকেটরি কোনো স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, কোনো ধরনেরই স্টেটমেন্ট দেখতে পাচ্ছি না পাকিস্তান আর বাংলাদেশকে যুক্ত করে। তার থেকেই কিন্তু এটা বাদ দিলেও আমি অন্তত জানি যে খুবই ক্লোজ ওয়াচ রাখা হচ্ছে। আমরা দেড় দু মাস আগে কিন্তু আমরা একটা স্টেটমেন্ট পেয়েছিলাম, আমাদেরই যে ফরেন মিনিস্টার আছেন মিস্টার এস জয়শঙ্কর, ওনাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের উপরে, আর উনি একই কথা বলেছিলেন যে ইন্ডিয়া ইজ কিপিং এ ভেরি ক্লোজ ওয়াচ অন দ্য ডেভেলপমেন্টস ইন বাংলাদেশ। সেটা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বা ইন্টারনাল পলিটিক্যাল ডেভেলপমেন্টস গুলো না, এক্সটার্নাল ডেভেলপমেন্টস গুলো। আর এটা শুধু যে পাকিস্তান বললে চলবে তা না, টার্কির উপরেও আমার মনে হচ্ছে, টার্কির সঙ্গেও যে বাংলাদেশের একটা ডিফেন্স রিলেটেড যে রিলেশনশিপ তৈরি হচ্ছে, সেটাও আমার বিশ্বাস যে ভারতীয়রা নজর রাখছে। আপনাকে অনেক ধন্যবাদ চন্দন নন্দী, দীর্ঘ সময় আমরা অনেক কিছু আলাপ করলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ ফজলুল ভাই।